সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিও ডাবল একাডেমি। সো ফ্রেন্ডস, তোমাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। তোমাদের টার্গেট ডাব্লিউবি 2026 ব্যাচের একটা গুরুত্বপূর্ণ ক্লাস। আর আজকের এই ক্লাসের টপিক থাকছে তোমাদের মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতা এবং প্রাচীন বৈদিক যুগ সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাসটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, কারণ আজকের ক্লাসে প্রত্যেকটা তথ্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য। আর আশা করি তোমরা এই যে আজকে যদি ক্লাসটা সম্পূর্ণ করো, তোমাদের না মেহেরগড় সভ্যতা থেকে কোনো প্রবলেম হবে, না তোমাদের হরপ্পা সভ্যতা থেকে না কোনো প্রবলেম হবে, নাকি তোমাদের পরবর্তী বৈদিক যুগ সম্পর্কে প্রবলেম হবে। তো আশা করবো তোমাদের আজকের এই ক্লাসটি ভালো লাগবে। তা অবশ্যই রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে, আর অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করবে। তো চলো শুরু করবো তোমাদের আজকে ক্লাস। আর ক্লাস শুরুতে যেই বিষয়গুলো জানতে হবে সেগুলি হচ্ছে প্রাচীন ভারতের যুগের পর্যায়ক্রম। এই সিরিজটা বুঝলে তোমাদের কিন্তু আর কোনো প্রবলেম হবে না সময়সীমা নিয়ে। তো প্রথমেই যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে মেহেরগড় সভ্যতা। এই মেহেরগড় সভ্যতা ছিল প্রথম মানব জীবনের কৃষিকাজ ও গ্রামীণ জীবনের সূচনা, অর্থাৎ এখান থেকে কিন্তু স্থায়ী গ্রামীণ জীবনের সূচনা ঘটে এবং কৃষিকাজের কিন্তু আবির্ভাব এই মেহেরগড় সভ্যতা থেকেই ঘটে। আর এই মেহেরগড় সভ্যতা এই মেহেরগড় সভ্যতার সময়সীমাটা কত? এই মেহেরগড় সভ্যতার সময়সীমা হচ্ছে 7,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু এই মেহেরগড় সভ্যতা ছিল। এই মেহেরগড় সভ্যতার ঠিক পরেই ভারতীয় উপমহাদেশে প্রথম আরেকটা উন্নত সভ্যতা, তার নাম হচ্ছে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা। এই হরপ্পা সভ্যতা ছিল ভারতের উন্নত নগরকেন্দ্রিক সভ্যতার মধ্যে একটা। আর এর সময়সীমা হচ্ছে 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার সময়সীমাটা হচ্ছে 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দে। এবং এই যে হরপ্পা সভ্যতা বা তোমাদের নগরকেন্দ্রিক সভ্যতা ঠিক পরে কিন্তু আসলো প্রাচীন বৈদিক যুগ। অর্থাৎ প্রাচীন বৈদিক যুগের সময়সীমা কত? প্রাচীন বৈদিক যুগের কিন্তু সময়সীমা 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে। আর প্রাচীন বৈদিক যুগের বৈশিষ্ট্যর মধ্যে প্রথমে যেই বিষয়গুলি আছে সেগুলি হচ্ছে আর্যদের আগমন ও ঋগ্বেদ রচনার কাল, অর্থাৎ বেদের রচনাকাল এবং আর্যদের আগমন কিন্তু এই প্রাচীন বৈদিক যুগের প্রধান বৈশিষ্ট্য। এই প্রাচীন বৈদিক যুগের পরে আজকে যেই ক্লাসের টপিক থাকছে সেটা তোমাদের পরবর্তী বৈদিক যুগ, সেটা তোমাদের পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব। আজকে শুধুমাত্র তোমাদের মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতা এবং প্রাচীন বৈদিক যুগ সম্পর্কে আলোচনা করব। তবুও বলে রাখি, পরবর্তী বৈদিক যুগ সময়সীমা হচ্ছে তোমাদের 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। এই সময় কিন্তু লোহার ব্যবহার ও মহাজনপদের উত্থান ঘটে, অর্থাৎ পরবর্তী বৈদিক যুগেই লোহার ব্যবহার এবং মহাজনপদের কিন্তু উত্থান ঘটে। যে ষোড়শ মহাজন পদগুলি সেগুলি কিন্তু তাহলে পরবর্তী বৈদিক যুগেই তৈরি হয় বা সেখান থেকে কিন্তু উত্থান ঘটে। তো আজকে শুধুমাত্র তোমাদের মেহেরগড় সভ্যতা, সিন্ধু সভ্যতা এবং প্রাচীন বৈদিক যুগ সম্পর্কে আলোচনা করব। তো ক্লাসটি আশা করি একটু বড় হবে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু বলবো সম্পূর্ণ ক্লাসটি দেখতে। তো প্রথমে তোমাদের যেই সভ্যতা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের মেহেরগড় সভ্যতা নিয়ে কিন্তু আমি এখন আলোচনা করব। তো মেহেরগড় সভ্যতা তোমাদের ডাব্লিউবিবি বলো, যে কোনো এক্সামে বলো, যেই পয়েন্টগুলো আসে সেই পয়েন্টগুলো কিন্তু আমি আলোচনা করব। তো মেহেরগড় সভ্যতা আনুমানিক সময়সীমা 7000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দ। ভারতীয় উপমহাদেশে কৃষিকাজ ও পশুপালনের প্রাচীনতম নিদর্শন এই মেহেরগড় সভ্যতা থেকে কিন্তু পাওয়া যায়। আর মেহেরগড় সভ্যতার যেই বৈশিষ্ট্যগুলো তোমাদের জানতে হবে সেগুলি হচ্ছে প্রথমে আবিষ্কার, অর্থাৎ মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? তো মেহেরগড় সভ্যতা প্রায় 1974 সালে ফরাসি প্রত্নতাত্ত্বিক জা ফাসোয়া জারিস এবং রিচার্ড মেডো এটি আবিষ্কার করেন। অর্থাৎ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন জা ফাসোয়া জারিস এবং রিচার্ড মেডো। তিনি 1974 সালে এই মেহেরগড় সভ্যতা কিন্তু আবিষ্কার করেন। এর ঠিক পরে অবস্থান করে তোমাদের মেহেরগড় সভ্যতা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে তোমাদের মেহেরগড় সভ্যতা পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বোলান গিরিপথের কাছে কাচ্চি সমভূমিতে কিন্তু এই যে অবস্থান করে মেহেরগড় সভ্যতা। পাশের ছবির মধ্যে দেখতেই পাচ্ছ একটা সমভূমির মধ্যে কিন্তু এই মেহেরগড় সভ্যতাটা অবস্থিত ছিল। এরপরে কৃষিকাজ, এটি ভারতের প্রাচীনতম গ্রামীণ সভ্যতা নব্যপ্রস্তর যুগের। এখানে প্রথম গম, যব এবং তুলো চাষের প্রমাণ পাওয়া যায়, অর্থাৎ কৃষিকাজ ক্ষেত্রে প্রথম প্রথম গম, যব এবং তুলো চাষের কিন্তু প্রমাণ এই মেহেরগড় সভ্যতা থেকেই পাওয়া যায়। এরপরে বাসস্থান, মানুষ রোদে পোড়ানো কাঁচা ইটের তৈরি চারকোনা বা আয়তকার ঘরে বাস করত। দস্ত চিকিৎসকের প্রাচীনতম প্রমাণ কিন্তু মিলেছে এখান থেকেই। অর্থাৎ পাশের ছবিটা দেখতেই পাচ্ছ ঘরগুলি কেমন ছিল, এবং সেই সমভূমি অঞ্চলে কিন্তু ছিল হচ্ছে তোমাদের মেহেরগড় সভ্যতা। এটুকু আশা করি বুঝতে পেরেছো। আর পয়েন্টগুলো কিন্তু অবশ্যই খাতার মধ্যে লিখে রাখবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না তোমাদের মেহেরগড় সভ্যতা থেকে। তো এখন তোমাদের আলোচনা করবো আমি হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা। এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা ভারতীয় ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ সভ্যতা। আর এটি ছিল একমাত্রই সভ্যতা যেটি কিন্তু নগরকেন্দ্রিক এবং উন্নত মানের সভ্যতা।
আর এর আগে ছিল মেহেরগড় সভ্যতা, যেটি ছিল গ্রামকেন্দ্রিক এবং কৃষিভিত্তিক সভ্যতা। এর ঠিক পরে কিন্তু হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা, একটা নগরকেন্দ্রিক সভ্যতা। আর এই হরপ্পা বা সিন্ধু সভ্যতার নামকরণ কিভাবে এসেছে? প্রথমেই এই সভ্যতা আবিষ্কার ক্ষেত্রে প্রথমে যেই সব বড় একটা সভ্যতা এসেছিল সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা। সেজন্য তৎকালীন সময়ে এই হরপ্পা সভ্যতার নামকরণটা করা হয়। এর ঠিক পরেই এই সিন্ধু সভ্যতার নামকরণ হয়েছিল, কেননা এই সভ্যতাটা ছিল সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলে। সেজন্য কিন্তু মানে এই সভ্যতার নাম হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার নাম, এই দুটি নামকরণই কিন্তু হয়েছে। আর বর্তমানে যে সবচেয়ে বড় তোমাদের কেন্দ্র বা স্থান, সেটি কিন্তু বর্তমানে হরিয়ানার রাখিগড়ি, বর্তমানে সিন্ধু সভ্যতার। তো আশা করি বুঝতে পেরেছো। আর এই হরপ্পা সভ্যতার সমসাময়িকটা তোমাদের মানে সময়কাল তোমাদের কিন্তু জানতে হবে। আনুমানিক 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা ছিল। এবং এই সিন্ধু সভ্যতা পরবর্তীতে কী হয়ে পতন হয়েছিল সেটা তোমাদের একটু পরে আলোচনা করব। তো প্রথমেই তোমাদের এখন আলোচনা করব সিন্ধু বা হরপ্পা সভ্যতার বিশেষ বৈশিষ্ট্য বা যেগুলি তোমাদের জানতে হবে। তো সিন্ধু সভ্যতার যেই বিষয়গুলি প্রথমেই তোমাদের জানতে হবে সেটা হচ্ছে আবিষ্কারক, ভৌগোলিক বিস্তার এবং প্রধান বৈশিষ্ট্য। তো প্রথমেই তোমাদের আবিষ্কারক, প্রথম যেই স্থানটি আবিষ্কার হয়েছিল সেটি হচ্ছে হরপ্পা। আর এই হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন 1921 সালে দয়ারাম সাহানি, অর্থাৎ 1921 সালে দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন, খাতার মধ্যে লিখে রাখবে। এরপরে 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো আবিষ্কার করেন, অর্থাৎ 1921 সালে দয়রাম সাহানি হরপ্পা আবিষ্কার করেন এবং 1922 সালে তার ঠিক এক বছর পরেই রাখালদাস বন্দ্যোপাধ্যায় কিন্তু মহেঞ্জোদারো এই স্থানটি আবিষ্কার করেন। আর স্যার জন মার্শাল সিন্ধু সভ্যতার নামকরণ করেন, অর্থাৎ সিন্ধু সভ্যতার নামকরণ করেন স্যার জন মার্শাল। আর আবিষ্কারক কে কে, অবশ্যই কিন্তু এগুলি খাতার মধ্যে তোমরা নোট ডাউন করে নেবে। এরপর তোমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে তোমাদের বিস্তার বা তোমাদের ভৌগোলিক বিস্তার, অর্থাৎ সিন্ধু সভ্যতার ভৌগোলিক বিস্তার। তো প্রথমেই তোমাদের ভৌগোলিক বিস্তারের মধ্যে তোমাদের জানতে হবে উত্তরে জম্মু মান্ডা থেকে দক্ষিণের মহারাষ্ট্র দৈমাবাদ এবং তোমাদের পূর্বের উত্তরপ্রদেশে আলমগীরপুর থেকে পশ্চিমের বালুচিস্তানের সুতকা জন্দর পর্যন্ত কিন্তু বিস্তৃত ছিল সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা। অর্থাৎ তোমাদের সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা কিন্তু পাকিস্তান, ভারতবর্ষ এবং কিছুটা আফগানিস্তানের অঞ্চল নিয়ে কিন্তু বিস্তৃত ছিল এই সিন্ধু সভ্যতা। অর্থাৎ উত্তরে জম্মু মান্ডা থেকে দক্ষিণের মহারাষ্ট্রের দৈমাবাদ এবং পূর্বের উত্তরপ্রদেশে আলমগীরপুর থেকে পশ্চিমে বালুচিস্তানের সুতকা জন্দর পর্যন্ত কিন্তু সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা বিস্তৃত ছিল। তো এরপরে প্রধান বৈশিষ্ট্যের মধ্যে তোমাদের জানতে হবে এটি ছিল নদীমাতৃক সভ্যতা, অর্থাৎ এই সিন্ধু সভ্যতা ছিল একটা নদীমাতৃক সভ্যতা, নগরকেন্দ্রিক সভ্যতা ও ব্রোঞ্জ যুগীয় সভ্যতা। অর্থাৎ প্রধান বৈশিষ্ট্যের মধ্যে এটি একটি নদীমাতৃক সভ্যতা, নগরকেন্দ্রিক সভ্যতা এবং ব্রোঞ্জ যুগীয় সভ্যতা। এদের লিপির পাঠ্যোদ্ধার হয়নি বলে আদি ঐতিহাসিকরা এটিকে প্রোটো হিস্টোরিক যুগের অন্তর্গত মনে বা আদি ঐতিহাসিক যুগের অন্তর্গত মনে হয়। আর সিন্ধু সভ্যতার একটা লিপি এখনও পাঠ্যোদ্ধার করা যায়নি, সিন্ধু লিপি। সেই লিপি পাঠ্যোদ্ধার করা গেলে আশা করি তোমরা আরও সিন্ধু সভ্যতার যে নতুন নতুন ইতিহাস সেটা কিন্তু জানা যাবে। আর সেক্ষেত্রে মানে এই লিপি পাঠ্যোদ্ধার করা যায়নি জন্য কিন্তু এটাকে বোস্ট ফেডোনো বলা হয়। তো এইটুকু আশা করি ক্লিয়ার তোমাদের সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য। আর এগুলি কিন্তু অবশ্যই বলছি খাতার মধ্যে লিখে রাখো, তাহলে কিন্তু তোমাদের কোনো প্রবলেমই হবে না। যেমন ধরো আবিষ্কারক এবং এটি কী সভ্যতা, নগরকেন্দ্রিক, এবং এইটি কোন যুগের সভ্যতা, এগুলো তোমাদের অবশ্যই জানতে হবে। এরপর তোমাদের সিন্ধু সভ্যতার উন্নত নগর পরিকল্পনা সম্পর্কে জানতে হবে, কী কী দিক থেকে তারা উন্নত ছিল, কেন এই সভ্যতাকে একটা নগরকেন্দ্রিক সভ্যতা বলা হচ্ছে। তো প্রথমেই গ্রিড সিস্টেম, অর্থাৎ রাস্তাগুলি একে অপরের সমকোণ ছিল, অর্থাৎ রাস্তাগুলি একে অপরের সমকোণে প্রায় 90 ডিগ্রিতে ছেদ করতো, অর্থাৎ রাস্তাগুলি একে অপরের সাথে 90 ডিগ্রিতে কিন্তু ছেদ করতো। এবং শহর দুটি অংশে বিভক্ত ছিল, একটা সিটাডল এবং একটা লোয়ার টাউন। সিটাডল বলতে বোঝাচ্ছে একটা উঁচু স্থানে চারপাশ বেষ্টিত একটা ঘেরা, যেখানে কিন্তু ব্রাহ্মণ শ্রেণী এবং উঁচু শ্রেণী কিন্তু বসবাস করতো। অর্থাৎ হরপ্পা সভ্যতার এই সিটাডল অঞ্চলে কিন্তু ব্রাহ্মণ শ্রেণী এবং উঁচু শ্রেণী জাত কিন্তু বসবাস করতো এবং লোয়ার টাউনে সাধারণ জনগণ কিন্তু বসবাস করতো। এরপরে তোমাদের জানতে হবে উন্নত পয় প্রণালী ব্যবস্থা, অর্থাৎ উন্নত নগর পরিকল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে উন্নত পয় প্রণালী ব্যবস্থা। এখানে মূলত রাস্তা ও ড্রেনগুলি পাকা ছিল, অর্থাৎ রাস্তা ও ড্রেনগুলি ছিল কিন্তু পাকা এবং ঢাকা থাকতো, অর্থাৎ যে ড্রেনগুলি সেগুলি কিন্তু ঢাকা থাকতো। এবং প্রতিটি বাড়িতে নিজস্ব কুয়ো, স্নানাগার ও শৌচাগার ছিল, অর্থাৎ
এই সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এখানে কিন্তু তৎকালীন সময় ড্রেন ব্যবস্থা ছিল এবং জল নিকাশি ব্যবস্থা কিন্তু ছিল। আর অবশ্যই এখানে আমি শৌচাগারটা বললাম না, এই যে তোমাদের হরপ্পা সভ্যতায় কিন্তু শৌচাগার ব্যবস্থাও ছিল, স্নানাগার, শৌচাগার এবং নিজস্ব কুয়াও ছিল। আর বাড়িঘরগুলি কীরকম ছিল? বাড়িঘরগুলি ছিল কিন্তু পোড়া ইটের তৈরি, অর্থাৎ বাড়িঘরগুলি ছিল তোমাদের পোড়া ইটের তৈরি। আর মেহেরগড় সভ্যতার বাড়িঘরগুলি ছিল হচ্ছে তোমাদের মানে রোদে শুকানো পোড়া মাটি দিয়ে তৈরি। আর এখানকার বাড়িঘরগুলি ছিল কিন্তু নির্দিষ্ট মাপের তৈরি, অর্থাৎ মাপ দিয়ে কিন্তু তৈরি হতো। এরপরে সিটাডেল, যেটা তোমাদের আগেই বললাম, তো সিটাডেল হচ্ছে শহরের উঁচু অংশকে সিটাডল বলা হতো, যেখানে শাসক শ্রেণী বসবাস করতো। আর সিটাডল একমাত্রই চানহুদারোতে কিন্তু সিটাডলের কোনো অস্তিত্ব মিলেনি, অর্থাৎ চানহুদারো কেন্দ্রে কোনো সিটাডলের প্রমাণ পাওয়া যায়নি। তাছাড়া যতগুলি কেন্দ্র ছিল সবগুলি মোটামুটি কিন্তু তোমাদের সিটাডলের প্রমাণ পাওয়া গেছে। তো এইটুকু আশা করি বুঝতে পেরেছো উন্নত নগর পরিকল্পনা সিন্ধু সভ্যতার। আর এখন আলোচনা করব আমি হরপ্পার অর্থনীতি, কৃষি ও বাণিজ্য, অর্থাৎ হরপ্পা সভ্যতার অর্থনীতি, কৃষি ও বাণিজ্য। তো প্রথমেই কৃষি ও পশুপালন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো কৃষি ও পশুপালন কি? তো প্রথমত যে বিষয়টা জানতে হবে, প্রধান ফসল ছিল গম, জব, অর্থাৎ হরপ্পা সভ্যতার প্রধান যে ফসলটি ছিল সেটি হচ্ছে গম এবং জব। পৃথিবীর মধ্যে প্রথম তুলো চাষ তারাই শুরু করে। তবে এটা নিয়ে একটু কনফিউশন আছে, কারণ মেহেরগড় সভ্যতা তুলো চাষের প্রমাণ পাওয়া যায় এবং হরপ্পা সভ্যতাও তুলো চাষের প্রমাণ কিন্তু পাওয়া যায়। এরপরে গরু, মহিষ, ভেড়া, ছাগল, শূকর পালন করতো, অর্থাৎ হরপ্পা সভ্যতার যে বাসিন্দারা তারা কিন্তু গরু, মহিষ, ভেড়া, ছাগল, শূকর পালন করতো। ঘোড়ার ব্যবহার তাদের অজানা ছিল, অর্থাৎ ঘোড়ার ব্যবহার কিন্তু তাদের অজানা ছিল। তবে কিন্তু সুরকোট আদায় কিন্তু হার মিলেছে, অর্থাৎ হরপ্পা সভ্যতার সুরকোট আদায় কেন্দ্রে কিন্তু ঘোড়ার অস্তিত্ব মিলেছে বা হার মিলেছে। লোহার ব্যবহার সিন্ধু সভ্যতার মানুষের জানা ছিল না, অর্থাৎ হরপ্পাবাসীদের কিন্তু লোহার ব্যবহার জানা ছিল না। তো কৃষি ও পশুপালন সম্পর্কে বুঝলে, আর অবশ্যই কিন্তু কী ছিল না বা ঘোড়ার ব্যবহার ছিল না, এটা কিন্তু অবশ্যই তোমরা পরীক্ষার মধ্যে লিখে রাখবে। আর কী পশু ছিল? গরু, মহিষ, ভেড়া, ছাগল, শূকর পালন করতো তারা। এরপরে তোমাদের জানতে হবে যেই বিষয়টা, সেটা হচ্ছে বাণিজ্য ও পরিমাপ পদ্ধতি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন লুকিয়ে আছে। তো প্রথমে কি আছে? মেসোপটেমিয়ার সাথে তাদের উন্নত বাণিজ্য ছিল। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে হরপ্পা সভ্যতার সমসাময়িক যে কোনো একটা সভ্যতার নাম বলো, সেটা কী হবে? মেসোপটেমিয়া সভ্যতা হবে। এরপরে মেসোপটেমিয়া সিন্ধু অঞ্চলকে মেলুহা বলতো, অর্থাৎ মেসোপটেমিয়ার বাসিন্দারা কিন্তু সিন্ধু সভ্যতার বাসিন্দাদের মেলুহা বলতো। এরপরে তারা বিনিময় প্রথা ব্যবহার করতো, অর্থাৎ তারা বিনিময় অর্থাৎ আদান প্রদানের বিশ্বাসী ছিল এবং তাদের সময় কিন্তু মুদ্রার কোনো অস্তিত্ব ছিল না বা মুদ্রার কোনো প্রচলন ছিল না। এরপরে ওজন করার জন্য তারা 16 এর গুণিতক বাটখারা ব্যবহার করতো, অর্থাৎ হরপ্পা সভ্যতা বা যে তোমাদের মেসোপটেমিয়া সভ্যতার যে বাণিজ্যটা হতো তারা কিন্তু ওজনের ক্ষেত্রে 16 গুণিতক বাটখারা ব্যবহার করতো, যেমন 16, 32, 64 এই বাটখারাগুলো কিন্তু ব্যবহার করতো মেসোপটেমিয়া এবং হরপ্পা সভ্যতার বাসিন্দারা তাদের ব্যবসা বাণিজ্যের জন্য। আর অবশ্যই যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে মেসোপটেমিয়ার বাসিন্দারা সিন্ধুবাসীদের কী বলতো? তাহলে তোমরা উত্তর কী করবে? তাহলে উত্তর হবে মেলুহা বলতো, অর্থাৎ সিন্ধু সভ্যতাবাসীদের মেসোপটেমিয়ারা মেলুহা নামে ডাকতো বা মেলুহা বলতো। এরপরে যেই বিশেষ গুরুত্বপূর্ণ তোমাদের পয়েন্টগুলো, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কেন্দ্র ও আবিষ্কার সমূহ, পর্ব নাম্বার 1। তো প্রথমে এখানে তোমাদের কেন্দ্র, তারপরে অবস্থান ও নদী এবং উল্লেখযোগ্য আবিষ্কার যেগুলি পরীক্ষায় আসে সেগুলি প্রশ্ন তোমাদের এখানে আছে। তো প্রথমেই হরপ্পা সভ্যতা। হরপ্পা কোথায় অবস্থান? পাঞ্জাব প্রদেশে। এরপরে নদী রাভি বা ইরাবতী নদীর তীরবর্তী কিন্তু হয় হরপ্পা সভ্যতা হরপ্পা কেন্দ্র। এরপরে হরপ্পার যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা কি? 6টি শস্যাগার এবং এইচ আকৃতির সমাধিক্ষেত্র কিন্তু হরপ্পা কেন্দ্রে পাওয়া গেছে এবং তামার আয়নার ব্যবহারও কিন্তু হরপ্পা সভ্যতায় ছিল। অর্থাৎ হরপ্পা সভ্যতায় কী বিশেষ গুরুত্বপূর্ণ এখানে আছে? তাহলে 6টি শস্যাগার পাওয়া গেছে, এইচ আকৃতির সমাধিক্ষেত্র পাওয়া গেছে এবং তামার আয়না কিন্তু এই হরপ্পা কেন্দ্র থেকে পাওয়া গেছে। এরপরে মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতার আর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এটি অবস্থান সিন্ধু প্রদেশের লারকানা জেলায় এবং নদী হচ্ছে সিন্ধু নদী, এটা সবাই পারবে। এরপরে উল্লেখযোগ্য আবিষ্কার, প্রথমেই যেইটা 100% কমন সেটা হচ্ছে বৃহৎ স্নানাগার, অর্থাৎ হরপ্পা সভ্যতার বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে বা কোন কেন্দ্রে পাওয়া গেছে, সেটা সঠিক উত্তর হবে মহেঞ্জোদারো। বৃহৎ শস্যাগারও কিন্তু মহেঞ্জোদারো কেন্দ্রে পাওয়া গেছে এবং ব্রোঞ্জের নর্তকী মূর্তি, যেটা 100% কমন, সেটা হচ্ছে কি ব্রোঞ্জের নর্তকী মূর্তি কিন্তু মহেঞ্জোদারোতেও পাওয়া গেছে। এরপরে পশুপতি শিবের শিলান্যাস বা শিলমোহর কিন্তু তোমাদের মহেঞ্জোদারো কেন্দ্রে আবিষ্কৃত হয়েছে। আর মহেঞ্জোদারো কথার অর্থ মৃতের স্তূপ, আর হরপ্পা কথার অর্থ হচ্ছে মানে শিবের বা পশুপতির খাদ্য। তো বুঝতে পারলে মহেঞ্জোদারো। আর মহেঞ্জোদারোর প্রত্যেকটা পয়েন্ট, যেমন বৃহৎ স্নানাগার, বৃহৎ শস্যাগার, তারপরে ব্রোঞ্জের নর্তকী মূর্তি, তারপরে পশুপতি শিবের শিলমোহর এবং মহেঞ্জোদারো কথার অর্থ মৃতের স্তূপ,
প্রত্যেকটা তোমার মহেঞ্জোদারো পয়েন্ট করে এরপর প্রত্যেকটা জিনিস কিন্তু তোমার লিখে রাখবে বা নোট ডাউন করে রাখবে। আর অবশ্যই অবস্থান সিন্ধু প্রদেশের লারকানা জেলায় এবং নদী সিন্ধু নদী। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র সেটি হচ্ছে লোথাল, যেটি কিন্তু গুজরাটে অবস্থিত, আর নদী হচ্ছে ভোগাবর। অর্থাৎ লোথাল কেন্দ্রটি অবস্থান করে গুজরাটে এবং নদী হচ্ছে ভোগাবর। এটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এখানে কৃত্রিম বন্দর অর্থাৎ এই যে পোর্ট অর্থাৎ তৎকালীন সময় কিন্তু কৃত্রিম বন্দর ছিল লোথাল, এবং ধান চাষের প্রমাণ পাওয়া যায় এই লোথাল থেকেই, এবং দাবা খেলা তারপরে জোড়া সমাধি কিন্তু এই লোথাল কেন্দ্র থেকেই পাওয়া গেছে। এছাড়াও সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার কিন্তু এই লোথাল কেন্দ্রকেই বলা হয়। আর সেক্ষেত্রে তোমাদের প্রশ্ন কীভাবে আসে? প্রশ্ন আসে সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হয়, এছাড়াও কৃত্রিম বন্দর কোথায় ছিল, এবং দাবা খেলা বা জোড়া সমাধির প্রমাণ কোথায় পাওয়া গেছে। তাহলে কোথায় হবে সঠিক উত্তর? লোথাল। এরপরে তোমাদের যেই কেন্দ্রটি সেটা খুবই গুরুত্বপূর্ণ, কালীবঙ্গান, যেটি অবস্থিত রাজস্থানের ঘরঘোড়া নদী। অর্থাৎ কালীবঙ্গান অবস্থিত রাজস্থানে বর্তমান, এবং নদী ছিল ঘরঘোড়া। এরপরে এর উল্লেখযোগ্য আবিষ্কার নাঙল চষার জমি, এছাড়া উটের হাড়, এর যজ্ঞের বেদি, কালো রঙের চুড়ি, এছাড়া কালীবঙ্গান শব্দের অর্থ কালো বাড়া বা তোমাদের কাকন। তো আশা করি এইটুকু বুঝতে পেরেছো কালীবঙ্গা সম্পর্কে। আর অবশ্যই কিন্তু এই পয়েন্টগুলি নোট ডাউন করে রাখবে, এগুলি কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে আসে যে কালীবঙ্গা শব্দের অর্থ কী, এছাড়া উটের হাড়ের প্রথম প্রমাণ কোথায় পাওয়া গেছে, এগুলি কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষায় আসে। তাই অবশ্যই কিন্তু বলবো যাতে তোমাদের পরীক্ষায় মিস না হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে নেবে। এরপর তোমাদের জানতে হবে যেই পর্ব 2 কেন্দ্রগুলি সেটি হচ্ছে ধোলাবিরা। ধোলাবিরা অবস্থিত গুজরাটের, আর নদী হচ্ছে লুনি নদী, অর্থাৎ ধোলাবিরা গুজরাটের লুনি নদীর তীরে অবস্থিত। এর উল্লেখযোগ্য আবিষ্কার উন্নত জল সংরক্ষণ ব্যবস্থা, স্টেডিয়াম, 10 অক্ষরের সাইনবোর্ড, এবং শহরটি 3 ভাগে বিভক্ত ছিল। অর্থাৎ ধোলাবিরা শহরটি কিন্তু 3 ভাগে বিভক্ত ছিল। এরপরে চানহুদারো, যেটি মূলত সিন্ধু প্রদেশে অবস্থিত, এছাড়াও সিন্ধু নদীর তীরে কিন্তু এই চানহুদারো অবস্থিত। একমাত্র শহর যেখানে কোনো সিটাডল নেই। এছাড়া পুঁতি তৈরির কারখানা, লিপস্টিক, কালি দোয়াত কিন্তু এই চানহুদারোতেই পাওয়া গেছে, বা এই কারখানাগুলি কিন্তু চানহুদারোতেই ছিল। এরপরে সুরকোটাদা, যেটি অবস্থিত গুজরাটে, এখানে ঘোড়ার হাড়ের প্রমাণ পাওয়া গেছে। অর্থাৎ এটি একটি ব্যতিক্রম, কেননা তৎকালীন সময় ঘোড়ার অস্তিত্ব ছিল না, তবে এই সুরকোটাদায় কিন্তু ঘোড়ার হাড়ের প্রমাণ পাওয়া গেছে। অর্থাৎ সুরকোটাদায় ঘোড়ার হাড়ের প্রমাণ পাওয়া গেছে। আর অবশ্যই কিন্তু পরীক্ষা তোমাদের আছে যে সিন্ধু সভ্যতার কোন স্থানে ঘোড়ার হাড়ের প্রমাণ পাওয়া গেছে, তাহলে কি উত্তর হবে? তাহলে হবে কিন্তু সুরকোটাদা। এর বাইরে কোনো প্রশ্ন আসবে না আশা করি তোমাদের হরপ্পা সভ্যতা থেকে। তো এরপরে আলোচনা করবো আমি তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, তার নাম হচ্ছে বার্নওয়ালি, যেটি কিন্তু অবস্থান করে হরিয়ানায় এবং ঘরঘোড়া নদীর তীরবর্তী অঞ্চলে। এই বার্নওয়ালি কিন্তু আর কেন্দ্র বা বার্নওয়ালি অবস্থিত ছিল। এরপরে এই বার্নওয়ালির উল্লেখযোগ্য আবিষ্কার মাটির তৈরির খেলনা, নাঙল, এছাড়াও তোমাদের ভালো জাতের ঘর। অর্থাৎ তোমাদের এই যে বার্নওয়ালিতে কিন্তু মাটির তৈরি বিভিন্ন খেলনা, লাঙল, এছাড়া কিন্তু ভালো জাতের ঘরও ছিল এখানে। এরপর তোমাদের জানতে হবে আর রাখিগুড়ি, যেটা কিন্তু পরীক্ষার মধ্যে এখন বর্তমানে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। কেন বলছি? কেননা এটা বর্তমানে এই যে রাখিগুড়ি সাইটটির এখনও পর্যন্ত কিন্তু তোমাদের খনন কার্য চলছে, এবং বিভিন্ন কিছু নতুন নতুন তথ্য কিন্তু এখনও আসতেছে। অর্থাৎ হরপ্পা সভ্যতার আগে ছিল যে হরপ্পা কেন্দ্রটি বড়, এরপরে তোমাদের কিন্তু সবচেয়ে বৃহৎ যে কেন্দ্রটি হতে চলেছে সেটা কিন্তু রাখিগুড়ি। এখনও পর্যন্ত এর খনন কার্য শেষ হয়নি, তবুও এই যে রাখিগড়ি, এই স্থানটা কিন্তু একটা বিশাল এরিয়া জুড়ে এই রাখিগড়ি এখনও পর্যন্ত আছে। বর্তমানে এই খনন কার্য চলছে, তবে বর্তমানে কিছুদিনের জন্য স্থগিত আছে। তো আশা করি মানে আবার যখন রাখিগড়ি যে সাইটটি যখন রিসার্চ আরও শুরু হবে, তখন কিন্তু নতুন নতুন আরও তথ্য আসবে। এছাড়াও যে সিন্ধু লিপিগুলি সেগুলি কিন্তু আশা করি এখান থেকে পাঠ্য উদ্ধার করা সম্ভব হবে। তো আশা করি তোমরা এই বুঝতে পেরেছো। আর বর্তমান যদি পরীক্ষায় তোমাদের আসে যে মানে সিন্ধু বা হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় কেন্দ্র কোনটি, যদি অপশনে রাখিগড়ি আসে তো অবশ্যই কিন্তু রাখিগড়ি করবে, ভুলেও হরপ্পা সভ্যতা হরপ্পা কেন্দ্রটি করবে না, কিন্তু অবশ্যই বর্তমানে রাখিগড়ি করবে। আর যদি রাখিগড়ি অপশনে না দেয় তাহলে তুমি হরপ্পা করতে পারো। তো বুঝতে পারলে আশা করি এইটুকু। আর এইগুলি অবশ্যই কিন্তু নোট ডাউন করে নেবে, আমি বলছি বলে না, অবশ্যই এই যে পয়েন্টগুলো যেগুলি নোট করে রাখবে, এর বাইরে তোমাদের হরপ্পা সভ্যতা থেকে কোনো কিছু পড়তে হবে না। তো চলো এখন পরবর্তী তোমাদের আলোচনা করবো আমি মহেঞ্জোদারো বা তোমাদের গ্রেট বাথ নিয়ে। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র বা গুরুত্বপূর্ণ একটা স্থান হচ্ছে কিন্তু মহেঞ্জোদারো। কেন এটা গুরুত্বপূর্ণ? কেননা এখানে একটা বৃহৎ স্নানাগার পাওয়া গেছে। অর্থাৎ মহেঞ্জোদারোর যে বৈশিষ্ট্য তার মধ্যে একটা অন্যতম হচ্ছে এখানে কিন্তু বৃহৎ স্নানাগার পাওয়া গেছে। আর এই স্নানাগারটা ছিল একটা উন্নত এবং হরপ্পা সভ্যতার তৎকালীন একটা গুরুত্বপূর্ণ স্থান। এবং এখানে এই যে তোমাদের স্নানাগারটি, এটি কিন্তু মূলত তোমাদের জল চুইয়ে পড়া রোধ করতে বিটুমিন বা আলকাতরা প্রলেপ দেওয়া হতো। এছাড়াও স্যার জন মার্শাল
একে তৎকালীন বিশ্বের বিস্ময়ক নির্মাণ বলেছেন। ঐতিহাসিকবিদের মতে এটি সম্ভবত কোনো পবিত্র ধর্মীয় স্থানের জন্য ব্যবহৃত হতো। আর এই স্নানাগারের পাশে কিন্তু ছোট ছোট ঘর ছিল, যেখানে বর্তমানে আমরা যেগুলি বলি যে ড্রেসিং রুম, এছাড়াও এখানে ছোট ছোট রুম ছিল থাকার এবং বাসস্থান যোগ্য, কিন্তু এই মহেঞ্জোদারো স্নানাগারটি এখানে এখানে ছিল। এছাড়াও এখানে যে জলনিকাশি ব্যবস্থা এবং উন্নত যে যত কিছু বর্তমানে আছে মানে তৎকালীন সময় কিন্তু এই যে তোমাদের স্নানাগারে কিন্তু ছিল, এবং এই স্নানাগারটি বৃহৎ স্নানাগার ছিল। এবং মহেঞ্জোদারো আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এখানে কিন্তু বিভিন্ন শস্যাগারও পাওয়া গেছে। তো এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো বৃহৎ স্নানাগার সম্পর্কে। পরীক্ষা যদি আসে যে মহেঞ্জোদারো কেন বিখ্যাত, বা তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে মহেঞ্জোদারো কী আছে, তো মহেঞ্জোদারো অবশ্যই একটি বৃহৎ স্নানাগার আছে, এবং যেখানে কিন্তু একটা উন্নত স্নানাগার ছিল, যেখানে তোমাদের বিভিন্ন ছোট ছোট ঘর ছিল, যেখানে ড্রেসিং রুম থেকে শুরু করে বর্তমানে যে যে ফ্যাসিলিটি আছে তৎকালীন সময় কিন্তু এই ফ্যাসিলিটিগুলো ওই মহেঞ্জোদারো স্নানাগারে ছিল। তো আশা করি তোমাদের এইটুকু বোঝাতে পারলাম আমি। তো এখন তোমাদের আলোচনা করব আমি হরপ্পা সভ্যতার সমাজ, ধর্ম ও লিপি নিয়ে এখন তোমাদের আলোচনা করব। প্রথমে তোমাদের আলোচনা করব আমি সমাজ ব্যবস্থা। তো হরপ্পার সমাজ সম্ভবত মাতৃতান্ত্রিক ছিল, সম্ভবত না, তবে হরপ্পা সভ্যতা যে মাতৃতান্ত্রিক ছিল তার বিশিষ্ট প্রমাণও পাওয়া গেছে। তো সেটা তোমাদের আলোচনা করবো আমি পরে। আর অবশ্যই কিন্তু তোমাদের যেই বিষয়টা জানতে হবে, নারী ও পুরুষ উভয় কিন্তু অলঙ্কার পরতো, অর্থাৎ সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা নারী ও পুরুষ উভয় অলঙ্কার বা তোমাদের গয়না কিন্তু পরতো। এরপরে ধর্ম, কোনো মন্দির ছিল না, অর্থাৎ তৎকালীন সময় কিন্তু কোনো মন্দির ছিল না। তারা মাতৃদেবী এবং পশুপতি শিবের আরাধনা করতো, অর্থাৎ তারা কিন্তু মাতৃদেবী এবং পশুপতি শিবের বা আদি শিব তাকে কিন্তু আরাধনা করতো। এখানে দেখতে পাচ্ছ মাতৃদেবী, তা সেক্ষেত্রে কী বোঝা যাচ্ছে, এখানে কিন্তু মাতৃতান্ত্রিক একটা সভ্যতা ছিল। এরপরে পশুপতির চারপাশে বাঘ, হাতি, গন্ডার ও মহিষের ছবি ছিল, এবং অশ্বত্থ গাছ পবিত্র মানা হতো, অর্থাৎ অশ্বত্থ গাছকে পবিত্র মানা হতো, এবং পশুপতি শিবের চারপাশে বাঘ, হাতি, গন্ডার ও মহিষের ছবি ছিল। এরপরে শিলমোহর, শিলমোহর মূলত ছিল স্টিওটাইট পাথর দিয়ে তৈরি চারকোনা শিলমোহর সবচেয়ে বেশি পাওয়া গেছে, অর্থাৎ স্টিওটাইট পাথর দিয়ে তৈরি চারকোনা শিলমোহর সবচেয়ে বেশি পাওয়া গেছে, এবং সবচেয়ে বেশি খোদাই করা প্রাণী হলো একশৃঙ্গ গন্ডার। অর্থাৎ এই শিলমোহরে কিন্তু সবচেয়ে বেশি খোদাই করে পাওয়া যেটি গেছে সেটি হচ্ছে একশৃঙ্গ গন্ডার। তো শিলমোহর সম্পর্কে বুঝতে পারলে এরপর তোমাদের আলোচনা করবো আমি লিপি। লিপি প্রথমে আমি তোমাদের বললাম যে সিন্ধু লিপি এখনও পাঠ্যোদ্ধার করা সম্ভব হয়নি, আর এই পাঠ্যোদ্ধার করা সম্ভব হয়নি তাকে এই জন্য বোষ্টফোড়ন বলা হয়, অর্থাৎ এদের চিত্রলিপিকে বোষ্টফোড়ন বলা হয়, কেননা ডান দিক থেকে বাম দিক এবং পরের লাইন বাম দিক থেকে ডান দিকে লেখা হতো, এবং পাঠ্যোদ্ধার সম্ভব হয়নি। অর্থাৎ প্রথমেই তাদের লিখন পদ্ধতি কেমন ছিল, লিখন পদ্ধতি ছিল ডান দিক থেকে বাম দিক, এরপরে পরের লাইন আবার তোমাদের বাম দিক থেকে ডান দিক, অর্থাৎ আমরা তো শুধুমাত্র এখন তোমাদের বাঁ দিক থেকে ডান দিকে লিখি, আর তখন কী ছিল, তখন ডান দিক থেকে বাম দিকে লেখা হতো, এরপরে বাম দিক থেকে কিন্তু ডান দিকে লেখা হতো। তো এইটুকু আশা করি বুঝতে পেরেছো। এখন তোমাদের যেই বিষয়টা তোমাদের জানতে হবে যে হরপ্পা সভ্যতার পতন বা ঐতিহাসিক মতবাদ, কেননা হরপ্পা সভ্যতা এখনও পর্যন্ত কিভাবে পতন হয়েছে কিন্তু সঠিক জানা যায়নি। এখানে যেমন ভয়াবহ বন্যার কারণে হতে পারে, আর্যদের আক্রমণের কারণেও হতে পারে, এবং পরিবেশগত পরিবর্তনের কারণেও কিন্তু তোমাদের হরপ্পা সভ্যতার পতন ঘটতে পারে, কারণ এত বড় একটা উন্নয়ন বা নগরকেন্দ্রিক সভ্যতা এভাবে পতন হবে সেটা কিন্তু কেউ ভাবতে পারেনি। যদি তখন থেকে আমাদের ভারতীয় সমাজে এরকম একটা উন্নত সভ্যতা থাকতো তাহলে হয়তো আমরা বর্তমানে অনেক এগিয়ে যেতাম। তবে সঠিক জানা যায়নি যে ভয়াবহ বন্যার কারণে হতে পারে এবং আর্যদের আক্রমণ, এছাড়া পরিবেশগত পরিবর্তনের কারণে কিন্তু হরপ্পা সভ্যতার পতন ঘটতে পারে। তো প্রথমে আমি আলোচনা করব ভয়াবহ বন্যার উপরে কোন ঐতিহাসিক কী মতবাদ দিয়েছেন। প্রথমেই মার্শাল বা স্যার জন মার্শাল, এরপরে এস.আর. রাও এবং ম্যাকের মতে সিন্ধু নদের ভয়াবহ বন্যার কারণে মহেঞ্জোদারো ও অন্যান্য শহর ধ্বংস হয়েছে, অর্থাৎ এই যে তোমাদের সিন্ধু নদের ভয়াবহ বন্যার কারণে কিন্তু মহেঞ্জোদারো ও অন্যান্য বড় যেই শহরগুলি সেগুলি কিন্তু ধ্বংস হয়েছে। আর এখানে তোমাদের ভিডিওর এখানে একটু সমস্যা হয়েছে লাইনটার, কিন্তু তোমরা পিপিটির মধ্যে ভালো করে পেয়ে যাবে। এরপরে আর্যদের আক্রমণ, মার্টিমার হুইলার এবং গর্ডেন চাইল্ডের মতে বহিরাগত আর্যদের আক্রমণ বা ইন্দ্রের দ্বারা এই সভ্যতা ধ্বংস হয়, যদিও এর কোনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি, বা এই যে যুদ্ধ যে হয়েছিল বা তারা যে আক্রমণ করেছিল তারা কোনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি। এরপরে পরিবেশগত পরিবর্তন ওখানে হবে তোমাদের ফোয়ার সার্ভিস এবং ডেলস মনে করেন অরণ্য ছেদন, নদীর গতিপথ পরিবর্তন এবং বৃষ্টিপাত কমার ফলে কিন্তু পরিবেশগত ভারসাম্য নষ্ট হয়ে পতন ঘটে। অর্থাৎ অনেক ঐতিহাসিক অনেক রকম তারাই যুক্তি দিয়ে বলেছেন যে এই সভ্যতা এই কারণে ধ্বংস হতে পারে এবং নাও হতে পারে, সে এখনও পর্যন্ত কিন্তু সঠিক তথ্য জানা যায়নি। তবে রাখিগুড়ি আশা করা যাচ্ছে রাখিগুড়ির যে সাইটটা সেটা যদি সম্পূর্ণভাবে খনন করা হয় এবং সে থেকে কিন্তু জানা যেতে পারে যে হরপ্পা সভ্যতার পতনের কারণ কী।
তবে এখনও পর্যন্ত নির্দিষ্ট না যে হরপ্পা সভ্যতা মানে বন্যার কারণে নাকি আর্যদের আক্রমণের কারণে নাকি পরিবেশগত পরিবর্তনের কারণে ধ্বংস হয়ে গেছে। তবে বেশিরভাগটাই মনে করা হচ্ছে ভয়াবহ বন্যার কারণে, এছাড়া পরিবেশগত পরিবর্তনের কারণেই কিন্তু তোমাদের হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা পতন হয়েছে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারলে সিন্ধু সভ্যতার ওভারঅল যেই তোমাদের নোটস, এবং এই নোটসগুলি কিন্তু পরীক্ষায় আসে এবং এর বাইরে আশা করি কোনো রকম কোনো পরীক্ষা আসবে না। তো অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর এরপরে তোমাদের এখন আলোচনা করব আমি বৈদিক যুগ, অর্থাৎ তোমাদের প্রাচীন বৈদিক যুগ। আজকে এই ক্লাসটা রাখলাম না, তবে আজকে ভাবলাম যে এই ক্লাসটা একবারই করে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। তো এখন তোমাদের আলোচনা করব আমি প্রাচীন বৈদিক যুগ বা ঋগ বৈদিক যুগ, যার সময়সীমা 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, আর্যদের আগমন এবং ভারতের প্রাচীন ধর্মগ্রন্থ ঋগ্বেদের রচনা। তো প্রথমেই তোমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে আর্যদের আগমন ও সপ্তসিন্ধু অঞ্চল। তো প্রথমেই আর্যদের পরিচয় জানতে হবে, অর্থাৎ ঋগ বৈদিক যুগে যে আর্যরা এসেছিলো কোথা থেকে এসেছিলো সেটা কিন্তু তোমাদের জানতে হবে। প্রথমেই ম্যাক্স মুলারের মতে আর্যরা মধ্য এশিয়া থেকে ভারতে এসেছিল, অর্থাৎ ম্যাক্স মুলারের মতে আর্যরা মধ্য এশিয়া থেকে কিন্তু ভারতে এসেছিল। আর্য কোনো জাতি নয়, আর্য হচ্ছে একটি ভাষাগোষ্ঠী, অর্থাৎ আর্য কোনো জাতি নয়, আর্য হচ্ছে একটা ভাষাগোষ্ঠী। এর অর্থ হচ্ছে সৎ বংশজাত বা উচ্চকুলের মানুষ, অর্থাৎ আর্য কথার অর্থ হচ্ছে সৎ বংশজাত এবং উচ্চকুলের মানুষ। আর তারা কিন্তু প্রথমে উত্তর পশ্চিম ভারতের সপ্তসিন্ধু অঞ্চলে বসতি স্থাপন করে। আর এদের মেন যে বাহন বা প্রধান যে বাহন সেটি কিন্তু ঘোড়া ছিল, এবং তারা কিন্তু লোহার ব্যবহার জানতো, অর্থাৎ এই যে বৈদিক যুগের মানুষ কিন্তু লোহার ব্যবহার জানতো, এবং কিন্তু হরপ্পাবাসীরা কিন্তু লোহার ব্যবহার জানতো না। এরপরে বৈদিক যুগের নদী প্রাচীন ও বর্তমান নাম, প্রথমেই সিন্ধু নদী ছিল বৈদিক যুগের একটা গুরুত্বপূর্ণ নদী। এরপরে বিতস্তা বা ঝিলাম নদী, এরপরে অসিকনি বা চন্দ্রভাগা নদী, এরপরে পরুশনী বা রাভি নদী, এরপরে বিপাশা বা তোমাদের বিষ নদী, এরপরে শতদ্রু, এরপরে সরস্বতী নদী সবচেয়ে পবিত্র নদী হিসেবে গণ্য হতো। অর্থাৎ তোমাদের ঋগ বৈদিক যুগের এই নদীগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে যে তোমাদের বিতস্তা কোন যুগের একটি গুরুত্বপূর্ণ নদী, এরপরে বৈদিক যুগের সবচেয়ে পবিত্র নদী কোনটি, অবশ্যই সরস্বতী হবে। এরপর এইগুলি কিন্তু তোমাদের ধরো বৈদিক যুগে যে নদী এগুলি কিন্তু পরীক্ষায় আসে। তো অবশ্যই কিন্তু এই যে চারটা অবশ্যই তোমার খাতার মধ্যে লিখে রাখবে। আর এখন তোমাদের আলোচনা করবো আমি একটা গুরুত্বপূর্ণ টপিক বৈদিক যুগের যে বেদগুলো, অর্থাৎ তোমাদের ঋগ্বেদ, শ্যামবেদ, যজুবেদ, অথর্ববেদ, এগুলি কিন্তু তোমাদের জানতে হবে। অর্থাৎ এই যে ঋগ বৈদিক যুগে এই চারটি বেদ, এই চারটি বেদের উপর প্রশ্ন কিভাবে আসে। প্রথমেই তোমাদের ঋগ্বেদে প্রাচীনতম বেদ, অর্থাৎ ঋগ্বেদ হচ্ছে একটা প্রাচীনতম বেদ। এতে প্রায় 1028টি সূক্ত এবং 10টি মণ্ডল রয়েছে, অর্থাৎ ঋগ্বেদে তোমাদের 1028টি কিন্তু মানে সূক্ত রয়েছে এবং তোমাদের কিন্তু মণ্ডল 10টি রয়েছে। আর তৃতীয় মণ্ডলে তোমাদের গায়ত্রী মন্ত্র বা সাবিত্রীকে উৎসর্গ করা হয়, এবং তোমাদের দশম মণ্ডলে কিন্তু পুরুষোক্ত বা বর্ণপ্রথার উল্লেখ আছে। এই মণ্ডলগুলির মধ্যে তোমাদের শুধুমাত্র জানতে হবে সেটা হচ্ছে তোর 3 নম্বর মণ্ডল, যেটাতে গায়ত্রী মন্ত্র আছে, এবং তোমাদের দশম মণ্ডল যেটাতে পুরুষোক্ত উল্লেখ আছে। তোমাদের এই 3টে মণ্ডল কিন্তু জানতে হবে। আর অবশ্যই ঋগ্বেদ হচ্ছে সবচাইতে প্রাচীন বেদ, এবং এই যে ঋগ্বেদে প্রায় 1028টি সূক্ত এবং 10টি মণ্ডল নিয়ে গঠিত ঋগ্বেদ। তো এই যে যতগুলি বললাম এইগুলি পরীক্ষা আসে। এরপরে শ্যামবেদ কি? শ্যামবেদ হচ্ছে ভারতীয় সঙ্গীতের উৎস বা মন্ত্রগুলি গাওয়া হতো, অর্থাৎ শ্যামবেদ হচ্ছে ভারতীয় সঙ্গীতের উৎস, অর্থাৎ এই যে শ্যামবেদে কিন্তু বিভিন্ন সঙ্গীতের উৎস এবং তোমাদের মন্ত্রগুলি গাওয়া হতো। এরপরে যজুবেদে যজ্ঞের নিয়মকানুন ও আচার অনুষ্ঠানের বিবরণ, এছাড়াও তোমাদের এটি গদ্য ও পদ্য উভয় ভাষা রচিত, অর্থাৎ শ্যামবেদ একটি তো ভারতীয় সঙ্গীতের জন্য, এবং যজুবেদ কিন্তু যজ্ঞের নিয়মকানুন, আচার অনুষ্ঠান সব কিছু কিন্তু এই যজুবেদে উল্লেখ ছিল। এরপরে অথর্ববেদ বা তোমাদের নবীনতম বেদ, এটি হচ্ছে এই অথর্ববেদে ছিল জাদুবিদ্যা, বশীকরণ, রোগ নিরাময় এবং চিকিৎসার কথা হয়েছে বা বলা হয়েছে, এবং এটি সবার শেষে রচিত বা এটি নবীনতম বেদ। আচ্ছা, তাহলে বুঝতে পারলে ঋগ্বেদ, শ্যামবেদ, যজুবেদ এবং অথর্ববেদে কী কী। অবশ্যই কিন্তু তোমাদের বেশিরভাগ যেটা প্রশ্ন আসে সেটি হচ্ছে তোমাদের প্রাচীনতম বেদ কী, এবং তোমাদের ঋগ্বেদে সূক্ত কয়টি রয়েছে। তো অনেকেই তোমরা গুলিয়ে ফেলে, অনেকে তোমরা 1024টা দিয়ে ফেলে, তো এটি সঠিক উত্তর হবে 1028টি। এগুলি কিন্তু নোট ডাউন করে নেবে। এরপরে ঋগ বৈদিক যুগের গুরুত্বপূর্ণ সাহিত্য সেটা হচ্ছে উপনিষদ, বেদের শেষ অংশ বেদান্ত, এটি দর্শনের উপর ভিত্তি করে রচিতা বা তোমাদের দর্শনের পিতাও কিন্তু উপনিষদকে বলা হয়। এবং তোমাদের ভারতের জাতীয় নীতিবাক্য বা সত্যমে জয়তে মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। এখানে আরেকটা প্রশ্ন হয়ে গেল যে সত্যমে জয়তে বাক্যটি কোথা থেকে উৎপত্তি লাভ করে, সেটা কোথা থেকে, সেটি কিন্তু মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে সত্যমে জয়তে।
তো আশা করি তোমরা এই প্রশ্নগুলি ভালো করে খাতার মধ্যে লিখে রাখবে। এর বাইরে আবারও বলছি, এর বাইরে কিন্তু তোমাদের কোনো প্রশ্নই আসবে না। তো চলো, এখন তোমাদের ক্লাসটা অলরেডি বড় হয়ে গেছে, এখন তোমাদের আর একটু কিছু আলোচনা করে তোমাদের আজকে ক্লাসটা আমি শেষ করব। সো এখন তোমাদের আলোচনা করব সমাজ, রাজনীতি ও অর্থনীতি, অর্থাৎ বৈদিক যুগের সমাজ, রাজনীতি ও অর্থনীতি একটা শর্টকাট আকারে তোমাদের আমি বোঝাবো। তো প্রথমে অর্থনীতি। এটি একটি গ্রামীণ সভ্যতা, প্রধান সম্পদ ছিল কিন্তু গবাদি পশু। অর্থাৎ ঋগ বৈদিক যুগে তোমাদের সভ্যতাটা ছিল একটা গ্রামীণ সভ্যতা, হরপ্পা সভ্যতা ছিল নগরকেন্দ্রিক সভ্যতা, মেহেরগড় ছিল একটি গ্রামীণ সভ্যতা। অর্থাৎ প্রথমে গ্রামীণ, এরপরে নগর, এরপরে কিন্তু গ্রামীণ। এরপরে এখানকার যে সম্পদ ছিল মূলত গবাদি পশু। এরপরে গরুকে হত্যা বা গরুকে অগ্না বলা হতো, গরুকে কিন্তু হত্যা করা নিষেধ ছিল। এবং বাণিজ্যের জন্য নিক্স ও শতমান বা মোনা নামক মুদ্রার ব্যবহার ছিল। অর্থাৎ বৈদিক যুগে ব্যবসা বাণিজ্যের জন্য বিভিন্ন মুদ্রা ছিল, যেই মুদ্রাগুলির নাম নিক্স ও শতমান বা মোনা। সো আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না এখান থেকে। তো এখন তোমাদের আলোচনা করবো আমি ঋগ বৈদিক যুগের রাজনীতি সম্পর্কে। তো রাজনীতি বলতে প্রথমে তোমাদের উপজাতির প্রধানকে রাজন বলা হয়। অর্থাৎ তোমাদের যে কোনো একটা সমাজের উপজাতির প্রধানকে কিন্তু রাজন বলা হতো। এবং রাজাকে সাহায্য করার জন্য দুটি সংগঠন, সভা এবং সমিতি নামক দুটি সংগঠন কিন্তু ছিল, যা কিন্তু গণতান্ত্রিক প্রতিষ্ঠার বা গণতান্ত্রিকের জন্য ছিল। অর্থাৎ রাজাকে সাহায্য করার জন্য যেই সভা গঠিত হতো, সেই সভায় কিন্তু শুধুমাত্র বয়স্কদের পরিষদ ছিল। অর্থাৎ সভা কিন্তু বয়স্কদের নিয়ে একটি সংগঠন ছিল। এরপরে সমিতি, যা সাধারণ পরিষদ, যেখানে কিন্তু তোমাদের বয়স্কর নিচে অর্থাৎ তোমাদের যুব সমাজ কিন্তু এই সমিতির মধ্যে ছিল। এবং এই যে সভা এবং সমিতি নামে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ছিল, এই সভা এবং সমিতি এই দুটি তাহলে কি, এই দুটি কিন্তু তাহলে তৎকালীন সময় গণতান্ত্রিক প্রতিষ্ঠান ছিল। তো রাজনীতি সম্পর্কে বুঝতে পারলে এরপর তোমাদের আলোচনা করব আমি নারীর অবস্থান। তো সমাজ পিতৃতান্ত্রিক হলেও নারীদের সম্মানজনক স্থান ছিল। অর্থাৎ এখানে আরও একটা পয়েন্ট হলো তোমাদের যে হরপ্পা সভ্যতা ছিল কিন্তু মাতৃতান্ত্রিক, আর তোমাদের ঋগ বৈদিক সভ্যতা বা ঋগ বৈদিক যুগ কিন্তু একটি পিতৃতান্ত্রিক সভ্যতা বা পিতৃতান্ত্রিক সমাজ। কিন্তু এই যে ঋগ বৈদিক যুগে নারীদের অবস্থান সম্মানজনকই ছিল। এরপরে যে মেন বিষয়টা, সেটা কিন্তু তৎকালীন সময়ে বিধবা বিবাহ প্রথা চালু ছিল। অর্থাৎ বিধবা বিবাহ প্রথা কিন্তু চালু ছিল এবং বাল্য বিবাহ ছিল না। এবং এই সময়ে কয়জন যে নারীর নাম, সেগুলি হচ্ছে গার্গী, মৈত্রী এবং আপলা ছিলেন বিদুষী নারী। অর্থাৎ এই কয়জন নারী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষা আসে যে গার্গী, মৈত্রী এবং আপলা ছিলেন কোন যুগের নারী, সেটি কোন যুগের নারী, ঋগ বৈদিক যুগের কিন্তু নারী। তো আশা রাখবো তোমাদের হরপ্পা সভ্যতা, মেহেরগড় সভ্যতা এবং ঋগ বৈদিক যুগের প্রাচীন বৈদিক যুগটা তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এর বাইরে কোনো রকম কোনো প্রশ্ন আসবে না। এবং তোমাদের আমি পরবর্তী ক্লাসে পরবর্তী বৈদিক যুগ নিয়ে আলোচনা করব, তোমাদের ষোড়শ মহাজন পদ নিয়ে আলোচনা করব, আরও বিভিন্ন তথ্য নিয়ে কিন্তু পরবর্তী ক্লাসে তোমাদের আমি আলোচনা করব। তো আশা রাখবো তোমাদের আজকের এই লং ক্লাসটি ভালো লেগেছে। আর আমি তোমাদের ওয়ান শটের মধ্যে তোমাদের তিনটা যুগ বা তিনটি সমাজকে কিন্তু তোমাদের তুলে ধরলাম, গ্রামীণ সমাজ, নগরকেন্দ্রিক সমাজ এবং আবার গ্রামীণ সমাজ। তো তোমাদের কোনো সমস্যা হবে না সেজন্য। আর অবশ্যই কিন্তু এই ক্লাসে আমি মক টেস্ট ঠিকই নেবো। আর সময় মতো যদি মক টেস্ট পেতে চাও, তোমাদের কী করতে হবে, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে হবে, অথবা তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিতে হবে। তাহলে তোমরা কিন্তু মক টেস্ট সময় মতো দিতে পারবে। তো তোমাদের কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট খোলা আছে। এছাড়াও ডেসক্রিপশন বক্সে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা জয়েন হয়ে বলতে পারো। এছাড়াও টেলিগ্রাম চ্যানেলের চ্যাট বক্স ওপেন আছে, ওখান থেকে তোমরা কিন্তু বলতে পারো। তো আশা রাখবো তোমাদের আজকের এই ক্লাসটি ভালো লেগেছে। তো কেমন লেগেছে ক্লাসটি, একটু লং ক্লাস সেক্ষেত্রে, তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর অবশ্যই শুধুমাত্র সাবস্ক্রাইব করলে হবে না, তোমাদের কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর তোমাদের বেল আইকনটিকে ক্লিক করতে হবে। আর অবশ্যই এই যে তোমাদের পিপিটিটা, এখানে কিন্তু তোমাদের সাবস্ক্রাইব POW একাডেমি ক্লিক করলে ইউটিউব চ্যানেল খুলে যাবে, এবং তোমাদের জয়েন টেলিগ্রাম করলে কিন্তু তোমাদের টেলিগ্রাম চ্যানেল, অথবা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লিক করলে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে যাবে। আর তোমাদের কিন্তু আমি প্রত্যেক দিন তোমাদের স্টাডি মেটেরিয়াল দিয়ে থাকি হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলে। স্ট্র্যাটেজিকে বলো, তোমাদের আর্টিকেল বলো, প্রচুর কিছু তোমাদের আমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তো অবশ্যই বলবো এই দুটি জায়গা তোমাদের অবশ্যই কিন্তু জয়েন হয়ে নিতে। তো চলো আজকের ভিডিও এতটুকু। আশা রাখবো তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। তো অবশ্যই বলবো কিন্তু আবারও ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো টাটা।